Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, তোমাদের ফুড এসআই 2024-এ যে এক্সামটা হয়ে গেল তার দ্বিতীয় দিন অর্থাৎ 17ই মার্চ থার্ড শিফটের আমরা প্রথম 25টা কোশ্চেন করেছি। আর এখন আমরা দ্বিতীয় ক্লাসে থার্ড শিফটের পরের 25টা অঙ্ক করাবো। দেখো, আমি একবারে 50টা অঙ্ক করাচ্ছি না, তার কারণ হলো 50টা অঙ্ক যদি একবারে করাই তাহলে আমার সমস্ত স্টুডেন্ট বুঝতে পারবে না। মানে ওই খুব স্পিডে বলে গেলে তো সব কিছু বোঝা যায় না, তার জন্য আমি একটু সময় নিয়েই সবকটা কিন্তু আলাদা আলাদা সেকশানে ভেঙে তোমাদেরকে বোঝাচ্ছি। তো প্রথম কোশ্চেন আজকে দেখো কি বলছে, একটি পণ্য পরপর 20% আর 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে পরপর দুখানা ছাড়ের সমতুল্য ছাড় মানে বোঝো, ছাড় মানে কমিয়ে দেওয়া, কোনো কিছু কমিয়ে দেওয়া। তাহলে পরপর দুখানা পার্সেন্টেজের ছাড় মানে একটা 20% একটা 10%, তার মানে আমি বলবো -20 আর -10 আর মাইনাসে কি প্লাস 20 × 10/100, এই হলো ফর্মুলা। তাহলে সেই অনুযায়ী -30 আর এখানে প্লাস দুটো শূন্য যদি কেটে যায় 2 অক্ষে 2 হবে, তাহলে 30 থেকে 2 বাদ গেলে আমার কত হচ্ছে -28। আচ্ছা, মাইনাস যে চিহ্নটা এটা কী ডিনোট করছে? ছাড় ডিনোট করছে। মাইনাস চিহ্নটা কী ডিনোট করছে? ছাড় ডিনোট করছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100 এই ফর্মুলাটার কথা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি এটা করলাম, ঠিক আছে। এর পরের অঙ্কটা 60 দাগেরটা কি বলছে, এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপরে 10 মিটার উত্তর দিকে যান, যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? তাহলে 24 কিলোমিটার, তোমরা সবাই জানো ডিরেকশনের দিক থেকে যদি বিচার করি তাহলে এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এই দিকে হলো ইস্ট আর এই দিকে হলো কি ওয়েস্ট, এইটাই তো বোঝায় ডিরেকশনের দিকে। তাহলে এখানে কি বলেছে, এক ব্যক্তি প্রথমে একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে, তাহলে এই স্থান এখান থেকে 24 মিটার কোন দিকে গেছে? পশ্চিম দিকে গেছে। এরপরে বলছে 10 মিটার উত্তর দিকে গেছে, তাহলে উত্তরে মানে উপরের দিকে কতটুকু গেছে? 10 মিটার। বলছে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? তাহলে যাত্রাস্থল মানে কি এইটুকু দূরত্ব বের করতে হবে না? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ যার নিচেরটা 24 উপরেরটা 10, তাহলে এই অতিভুজটা কত? তোমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্রিপলেট পড়ো, 5, 12, 13 ট্রিপলেট, তাই তো? যদি আমার কাছে পড়ে থাকো তাহলে সবাই জানো এইসব জিনিসগুলো। 5, 12, 13 যদি ট্রিপলেট হয়, এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, এটাকে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 13 দুগুণে 26, তাহলে আমি বলবো যে অতিভুজ কত হবে? 26। তাহলে কত দূরত্বে আছে? 26 মিটার দূরত্বে আছে। অপশান সি হলো সঠিক উত্তর। তারপরের কোশ্চেন কি বলছে, একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 25 আর 17 সেকেন্ডে অতিক্রম করছে। আচ্ছা, কোনো একটা ট্রেন মনে করো একটা এরকম ব্রিজকে অতিক্রম করছে, তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য যোগ ব্রিজের দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করতে হবে, ঠিক আছে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য দুটোকেই কিন্তু অতিক্রম করতে হবে। একটা ট্রেন যেটা কিনা প্রথমে 210 মিটার ব্রিজ আর পরের বার কি 122 মিটার ব্রিজকে অতিক্রম করেছে। তাহলে দেখো, প্রথমে ট্রেনটা অতিক্রম করেছে 210 মিটার ব্রিজ, তাহলে ট্রেন যোগ 210 মিটার এই পুরোটা দূরত্বই অতিক্রম করেছে 25 সেকেন্ডে। বেশ, পরবর্তী ক্ষেত্রে ট্রেন করেছে 17 মিটারের ব্রিজ, তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো অতিক্রম করতেই হবে, প্লাস 122 মিটারের ব্রিজ অতিক্রম করেছে কত সেকেন্ডে? 17 সেকেন্ডে। তাহলে এই দুটো যদি আমি বাদ দিই তাহলে ট্রেন কেটে যাবে, 210 থেকে 122 বাদ গেলে কত হয়? এখানে 8, এখানে হবে 3, 8 আর 3 কত হয়? 8 আর 3 11, আর এখানে 1 নেমে আসবে, তাহলে 88 মিটার। তাহলে আমি বলবো ওই 88 মিটার দূরত্ব অতিক্রম করেছে, 25 থেকে 17 বাদ গেলে কত হয়? 8 সেকেন্ডে। তাহলে 88 মিটার অতিক্রম করেছে 8 সেকেন্ডে। 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আমি বলবো যে 11 মিটার 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে 8 দিয়ে ভাগ হবে তো, 8, 11, 88, তাহলে 11।
তাহলে আমি বলবো যে এর বেগ কত, 11 মিটার পার সেকেন্ড হলো এর বেগ। আচ্ছা 11 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে তুমি যদি দেখো 25 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে তুমি বললে 25 সেকেন্ডে 25 গুণ 11 দূরত্ব অতিক্রম করবে। আর এইটাই তো ইজ ইকুয়াল টু 25 সেকেন্ডে কী অতিক্রম করছে, ট্রেনের দৈর্ঘ্য যোগ 210 মিটার, তাই তো বলবে? তাহলে ট্রেন ইজ ইকুয়াল টু আমি কত বলবো, 25 গুণ 11 করলে হয় 275 আর মাইনাস 210, তাহলে বাদ গেলে কত হবে, শুধু 65 মিটার হলো ট্রেনের দৈর্ঘ্য। এটাই তো চেয়েছে আমার, অপশান সি হলো সঠিক উত্তর। পরের অঙ্ক কি বলছে, 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তবে খরচ 120 টাকা হতো। আচ্ছা, প্রস্থ যদি 5 মিটার কম হতো, তাহলে প্রথমে যখন খরচ করছে তখন 30 মিটার দৈর্ঘ্য বলে দিয়েছে, 30 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ যে কত সেটা বলেনি, কিন্তু খরচ কত হবে, খরচ হবে 150 টাকা। আচ্ছা 150 টাকা খরচ হবে, চাষ করতে ক্ষেত্রফলকে চাষ করবে তো নাকি, ক্ষেত্রফলকে চাষ করবে, তাহলে সেক্ষেত্রে খরচ হবে কিন্তু বলছে যে 150 টাকা। আর জমির প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে সেক্ষেত্রে খরচ কত হতো, সেক্ষেত্রে খরচ হতো বলছে 120 টাকা। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে জমির যে প্রস্থ সেটা তো আমি জানি না, এক্স ধরে নিলাম, তাহলে তুমি বলবে যে এক্ষেত্রে 30x এর ভ্যালু কত, 150 টাকা হলো এখানকার মোট খরচ। আর পরবর্তী ক্ষেত্রে দেখো দৈর্ঘ্যটা আমার একই আছে, প্রস্থ শুধু কমে গেছে, তাই তো? দৈর্ঘ্য তোমার কত আছে, দৈর্ঘ্য তোমার 30ই আছে, প্রস্থ কত কমেছে, 5 কমেছে, তাহলে x-5। তাহলে এক্ষেত্রে খরচ হবে, তুমি বললে 30 গুণ x-5, এইটা ইজ ইকুয়াল টু কত বলবো আমি, 120 টাকা। তাহলে এই প্রথম এই জিনিসটা দিয়ে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটোকে যদি ভাগ করে দিই, তুমি কিভাবে 30/30x সেটাকে এটাকে দিয়ে ভাগ করবো, তাহলে 30 আর এই 30 কেটে যাবে না, মনে মনেই করে দিচ্ছি। তাহলে আমার কি কি দাঁড়াচ্ছে, x/x-5 দাঁড়াচ্ছে এই পাশে, আর ওই পাশে 150 কত দাঁড়াচ্ছে, 150/120 দাঁড়াচ্ছে। তাহলে 0 0 কাটলো, 5 দিয়ে 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 4 12, তাহলে x ইজ ইকুয়াল টু 5x আর 4x বাদ দিলে হবে 5 5 25, তাই তো? তাহলে x এর ভ্যালু কত হলো, 25। তাহলে আমি বলবো যে জমিটির প্রস্থ তো x ধরেছিলাম, সেই x এর ভ্যালুই বেরিয়ে গেছে জমির প্রস্থ, তাহলে কত, 25 মিটার। অপশান এ হলো সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে, পরের অঙ্কটা পড়ে নাও তাড়াতাড়ি। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের, কোনো টাকার 10 বছরের সুদ 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। আচ্ছা তাহলে আমার কি বলবো এখানে, আমি 10 বছরের যে সুদটা, 10 ইয়ারের যে সুদ ইন্টারেস্ট, সেটা কি হবে, সুদ আসলের 2/5 অংশ। সুদ আসলের 2/5 অংশ মানে হলো, তাহলে 2/5 অংশ লিখলাম। আচ্ছা এখানে একটু ইংলিশটাও পড়ে নিই, 2/5 পার্ট অফ ইটস অ্যামাউন্ট। আচ্ছা তাহলে সুদ আসলের 2/5 অংশ, কিন্তু ভালো করে বুঝবে। তাহলে নিচে যেটা রয়েছে এটা হলো সুদ আসল, সুদ আসল মানে এখানে হলো প্রিন্সিপালও আছে ইন্টারেস্টও আছে, আর 2 হলো কি, শুধু ইন্টারেস্টটা, 2 হলো শুধু ইন্টারেস্টটা। তাহলে তুমি বলবে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হলো, ভালো করে বোঝো, সুদ আসলের 2/5 অংশ মানে কি, যার সাপেক্ষে বলে সে তো নিচেরটা, তাহলে সুদ আসল হলো তোমার 5, তার 2 অংশ হলো ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল কত বলবে, প্রিন্সিপাল বলবে 5 থেকে 2 বাদ গেলে কত হয়, 3 হয় প্রিন্সিপাল। আর ইন্টারেস্ট যেটা সেটা কিন্তু 10 বছরের ইন্টারেস্ট, তাই তো? সুদ যেটা 10 বছরের ইন্টারেস্ট সেটা কত, 2 টাকা। তাহলে শুধু 1 বছরের ইন্টারেস্ট কত, 2/10, 2/10, তাহলে এটা কাটাকুটি করলে 1/5 হয়। তাহলে সুদের হার আমি কি বলবো, সুদের হার বলবো 1/5 টাকা সুদ কত টাকার উপরে, 3 টাকার উপরে, তাই না? সবসময় মনে রাখবে সুদের হার যদি বের করতে হয় তাহলে কি করতে হয়, ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100% করতে হয়, ইন্টারেস্ট উপরে। তাহলে আমার এখানে ইন্টারেস্ট কত, 1/5, আর নিচে কি প্রিন্সিপাল মানে কত, 3, আর সুদের হার বের করার জন্য 100 দিয়ে গুণ,
তাহলে 5 দিয়ে যদি কাটি 5 কুড়ি 100, এই 5 কিন্তু অ্যাকচুয়ালি নিচে আছে কিন্তু, হ্যাঁ, তাহলে তার জন্য 5 দিয়ে কাটা হয়ে গেল, 5 কুড়ি 100, আর 3 দিয়ে 20কে ভাগ করলে 3 6 18, 6 পূর্ণ 2/3%, তাহলে কত উত্তর? 6 পূর্ণ 2/3, অপশান সি হলো সঠিক উত্তর। চলে আসি তারপরের কোশ্চেন। আমার কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। আচ্ছা, কাকাবাবুর বয়স, তাই তো, তাহলে আঙ্কেলের বয়স বোন মানে সিস্টারের বয়সের কত গুণ বলছে? দ্বিগুণ। তাহলে এটা 1 লিখবো সিস্টার, আর আঙ্কেলের হলো 2 দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ হলে, আচ্ছা 10 বছর আগেকার কথা, তখন বলছে যে 3 গুণ ছিল বোনের বয়সের, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি এটা তোমাদের কোন প্রসেসে করব, তোমরা অনেকে ক্রস মাল্টিপ্লিকেশন জানো না, তাহলে তোমাদের এমনি সিম্পলভাবেই করাচ্ছি, এক্স ধরেই করাচ্ছি, কারণ আমার তো সকলকেই করাতে হবে, তার জন্য একটুখানি এক্স ধরেই বলে দিচ্ছি আমি। তাহলে এরও যদি এক্স ধরি, তাহলে আঙ্কেলের বয়স আমি বলবো 2x, আর সিস্টারের বয়স কত? শুধু একটা এক্স। এবার 10 বছর আগে যেতে হবে, তাহলে আঙ্কেলের বয়স কত হবে? 2x - 10, আর সিস্টারের বয়স কত হবে? x - 10, তাই তো। এক্ষেত্রে বলছে 3 গুণ হবে, 3 গুণ মানে 1 যদি সিস্টারের বয়স হয়, 3 হবে আঙ্কেলের বয়স। তাহলে কোনাকুনি যদি গুণ করি 3x - 3 10 30 ইজ ইকুয়াল টু 2x মাইনাস কত? 10, 1 দিয়ে গুণ হবে ওই পাশে, x ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 30 ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, 30 থেকে 10 বাদ গেলে হবে 20, তাহলে x এর ভ্যালু কত বেরোলো? 20। তাহলে কাকাবাবুর বর্তমান বয়স, কাকাবাবুর বর্তমান বয়স অ্যাকচুয়ালি কত x? 2x তো, তাহলে 2x এর ভ্যালু আমি কত বলবো? 2x ইজ ইকুয়াল টু দেখো 20 দুগুণি 40 বছর, অর্থাৎ অপশান বি হলো আমার সঠিক উত্তর। যদি সিস্টারের বয়স চাইতো তাহলে শুধু x বেরোতো, মানে 20 হতো। আচ্ছা চলো তারপরের কোশ্চেন দেখি। একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত 4:5 হয়ে যাবে। প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা বের করো। তাহলে প্রথমে অ্যালকোহল আর জলের অনুপাত, অ্যালকোহল আর ওয়াটারের অনুপাত 4:3, ঠিক আছে। পরবর্তীতে এই অনুপাতটা কত হয়েছে? 4:5। আচ্ছা কেন হয়েছে? তার কারণ হলো, এর পিছনের কারণ কি? জল ঢালা হয়েছে। কি ঢালা হয়েছে? ওয়াটার ঢালা হয়েছে, তাই তো। কতটুকু ওয়াটার ঢালা হয়েছে? 5 লিটার ওয়াটার ঢালা হয়েছে। তাহলে জল তো ঢেলেছো, তার মানে জল ঢেলেছো, অ্যালকোহল তো নড়াচড়া করনি, তাহলে অ্যালকোহল দেখো 4 ছিল, এখানেও 4ই আছে, তাহলে অ্যালকোহল নড়াচড়া হয়নি। যদি এখানে অ্যালকোহল চেঞ্জ হতো অনুপাত, তাহলে কিন্তু সমান করতে হতো, তো এখানে সমানটা করতে হবে না। তাহলে শুধু দেখতে পাচ্ছি যে অ্যালকোহল 4 ছিল, 4ই আছে, কিন্তু ওয়াটার দেখছি 3 থেকে কত হয়েছে? 5, মানে কত ঢুকেছে? 2 ইউনিট, 2 ইউনিট ঢুকেছে। 2 ইউনিটের ভ্যালু আমি কত বলবো? 5 লিটার হলো তোমার কি জল ঢুকেছে, তাহলে 2 ইউনিট জল ইজ ইকুয়াল টু 5 লিটার জল। আর প্রথমে কি বলছে? প্রথমে যে পরিমাণ অ্যালকোহল ছিল, প্রথমে কত ইউনিট অ্যালকোহল ছিল? তুমি বলবে 4 ইউনিট অ্যালকোহল ছিল, তাহলে 4 ইউনিট ইজ ইকুয়াল টু 2 দুগুণেই তো 4 হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে 10 লিটার বেরিয়ে যাবে। তাহলে অপশান এ হলো আমার সঠিক উত্তর। চলে আসি এর পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%, তার বর্তমান বয়স কত? তাহলে এক ব্যক্তির বর্তমান বয়স যেটা, সেটা 10 বছর পূর্বের বয়সের 125%, তার বর্তমান বয়স কত এটা বের করতে হবে। 10 বছর পূর্বের বয়সের 125%, আচ্ছা 125%কে তো আগে ভাঙো, 125%কে ভাঙলে তোমরা কি পাবে? 125/100, তাই তো। তাহলে এটাকে কাটাকুটি করলে 5 25 125, 4 25 100। এইবার কি বলছে সেটা ভালো করে বোঝো। এক ব্যক্তির বর্তমান বয়সটা, তাহলে বর্তমান বয়সটার কথা বলছে 10 বছর পূর্বের বয়সের 125%, তাহলে যার সাপেক্ষে বলছে সেটা নিচে, তাহলে 10 বছর পূর্বের বয়স আমি বলবো এটা হলো 10 বছর পূর্বের বয়স, 10 ইয়ার পূর্বের বয়স হলো 4 ইউনিট, ঠিক আছে। আর এইটা হলো উপরেরটা হলো বর্তমান, যার সাপেক্ষে বলে সে নিচে হয়ে যায়, ঠিক আছে, বর্তমান। তাহলে এটা হলো বর্তমান। তাহলে দেখো তো কত ইউনিট বর্তমানে বেড়েছে? 1 ইউনিট। আর 10 বছর আগের কথা বলেছিল, তাহলে এই গ্যাপটাই তো 10 বছর, তাহলে 1 ইউনিটের ভ্যালুই আমি বলবো কি? 10 বছর।
আর কি চেয়েছে, বর্তমান বয়স চেয়েছে, বর্তমান বয়স তো 5 ইউনিট, তাহলে 5 ইউনিট আমার কত হবে, 5 ইউনিট ইকুয়াল টু 5 10 50 বছর। আশা করি বুঝতে পেরেছো, অপশান সি হলো সঠিক উত্তর। চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে এক্স ভেরিজাস ওয়াই, যখন ও দারুণ একটা ভেদের একটা অঙ্ক দিয়েছে, খুব সহজ। তাহলে দেখো এক্স ভ্যারিজাস ওয়াই তার মানে কি সমানুপাতে আছে, আর এই ভ্যারিজাস যে শব্দটা, এই যে সমানুপাতিক যে চিহ্নটা, এটা তোলার জন্য একটা ধ্রুবক আনতে হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই মনে করো, ঠিক আছে। এবার দেখো ওয়াই এর ভ্যালু যখন 8, এক্স এর ভ্যালু তখন কি বলছে 2, তাহলে এক্স এর ভ্যালু আমি 2 বসিয়ে দিই, কে ইন্টু ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 8, তাহলে কে এর ভ্যালু কত হবে, 8 দিয়ে ভাগ করলে 1/4, তাহলে কে এর মান পেয়ে গেলাম। এইবার বলছে ওয়াই এর ভ্যালু যখন 16, এক্স এর ভ্যালু তখন বের করো, তাহলে আবার এই জিনিসটাই আর একবার লিখবো, এক্স ইজ ইকুয়াল টু কি লিখবো, কে ওয়াই লিখবো, তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে, কে এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি কত, 1/4, আর ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে, ওয়াই এর ভ্যালু কত এখন, ওয়াই এর ভ্যালু হলো 16, তাহলে 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে আমার কত এলো 4, এক্স এর ভ্যালু কত এলো 4, অপশান বি হলো সঠিক উত্তর। চলে আসি তারপরের কোশ্চেন। আচ্ছা এখানে একটা কি দিয়েছে ম্যাট্রিক্স, এটা জিআই এর মতন জিনিস, এটা কিভাবে করবে একটু দেখে নাও। আচ্ছা 4 4 16 9, এটা কিভাবে করব তাই তো, 4, আচ্ছা এখানে 3, এগুলো সবই দেখতে পাচ্ছি বর্গ সংখ্যা, তাই 36 9 3, আচ্ছা 9 9 আর 4, ও আচ্ছা 9 আর 4 13, 13 দুগুণী 26 গুণ 2, আচ্ছা 9 আর 16 25, 25 দুগুণী 50, তাহলে 16 আর কত হলে যা হবে তার ডবল হলো তোমার 40 হবে, তাহলে এখানে আমি বলবো 16 আর 4 20, তার ডবল হলে কত হবে 20 দুগুণী 40, ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। চলো তাহলে এখানে 4 হবে ওখানে। তারপরের কোশ্চেন কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় অমিত অঙ্গনা বাদলের মূলধনের অনুপাত 1/6 1/5 1/4, বছরের শেষে ব্যবসায় মোট লাভ এত হলে বাদলের লভ্যাংশ কত। আচ্ছা যখনই তোমরা দেখতেই পাচ্ছ মূলধনের অনুপাত এটাকে ভগ্নাংশ আকারে আছে, এটাকে সাধারণ অনুপাতে আনো, তাহলে সাধারণ অনুপাত মানে 1/6 ইস্টু 1/5 ইস্টু 1/4, এটাকে সাধারণ অনুপাতে আনতে গেলে এদের লসাগু দিয়ে গুণ করব না, তাহলে এদের লসাগু কত হবে 60 হবে, তাহলে সবাইকে 60 দিয়ে গুণ করলে 6 10 60, 5 12 60, আর 4 15 60, এই অনুপাত পেয়ে গেলাম। তাহলে মোট কত যোগ করলে 12 আর 10 22, 22 আর 15 কত 37, তাহলে 37 ইউনিটের ভ্যালুই মোট লাভ্যাংশ কত 3700, তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট বলবে 100 টাকা। আর বাদলের লভ্যাংশ, তাহলে প্রথমে কে অমিত, তারপরে অঙ্গনা, তারপরে তো বাদল, তাহলে বাদল হলো 15 ইউনিট কিন্তু লাস্টের জন, তাহলে 15 ইউনিটের ভ্যালু আমি কি দাগিয়ে দেবো 1500, তাহলে অপশান এ হলো সঠিক উত্তর। চলে আসি তারপরের কোশ্চেন, বলছে এই সমীকরণে দুটি বীজ, দারুণ জিনিস দিয়ে দিয়েছে দেখো, একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক দিয়ে দিয়েছে ফুডে, কেউ ভাবতেই পারেনি যে ফুডেও দ্বিঘাত সমীকরণ আসতে পারে, সবাই শুধু পাটিগণিত করেছে কিন্তু। তো দেখো এইসব জিনিসগুলো সব শিখে যেতে হবে, কিন্তু তোমাদের ধীরে ধীরে শিখতে হবে। তাহলে কে এর ভ্যালু বের করতে হবে, যেখানে কি বলেছে একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান। আচ্ছা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আমি একটু তোমাকে পুরো পুঙ্খানুপুঙ্খ কথা বলে দিই। একটা দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এইটাই হলো একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, ঠিক আছে, এটাই একটা দ্বিঘাত সমীকরণের রূপ। যেখানে দেখো দ্বিঘাত কেন বলছি, কেননা এক্স এর দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে 2, এক্স স্কোয়ার আছে না, তাহলে সর্বোচ্চ পাওয়ার যত থাকে তাকে তত ঘাত বলা হয়, যদি কিউব থাকতো তাহলে বলতাম 3 ঘাত যুক্ত একটা সমীকরণ। আচ্ছা তাহলে দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত মানে 2 ঘাত আছে মানে এক্স এর 2টো মান পাওয়া যাবে, যদি 3 ঘাত হতো এক্স এর 3টে মান পাওয়া যেত, এরকম হলো কথা। তাহলে 2 ঘাত আছে, তাহলে 2টো সমাধান পাওয়া যাবে, এবং 2টো সমাধানকে বাংলায় বলে বীজ, আর ইংলিশে কি বলে, ইংলিশে বলে রুট। বেশ, সব কথাই বুঝতে পারছো। তাহলে তোমার এখানে যে সমীকরণটা দিয়েছে 4x স্কোয়ার প্লাস 6k এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু কি 0,
তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ মেলালে এক্স স্কোয়ারের সাথে যে লেগে রয়েছে তার নাম এ, তাহলে এর নাম আমি বলবো যে 4। বির মান কত বলবো? বির মান বলবো 6k। আর সির মান কত বলবো? সির মান বলবো 9। তাহলে একটা কথা মনে রাখবে, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার একটা শর্ত আছে। কিসের শর্ত আমি লিখছি, তোমরা লিখে নেবে, বীজ দুটি সমান হওয়ার শর্ত। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac, এইটা হলো শর্ত। তাহলে তুমি বলবে বি স্কোয়ার মানে কত? 6k না? তাহলে 6 6 36, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এ বলতে 4 আর সি বলতে 9। তাহলে এদিকেও দেখো 4 নং কত হয়? 36, 36 কেটে যাবে, তাহলে কে এর ভ্যালু হলো √4। √4 করলে হয় +-2, তাই তো? তাহলে +-2 মানে একটা +2 হতে পারে অথবা -2 হতে পারে, অর্থাৎ অপশান সি হলো সঠিক উত্তর। এর পরের কোশ্চেন কি বলছে? যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয় তবে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ বৃত্তীয় কোণ কত হবে? তাহলে ভালো করে একটু লক্ষ্য করো কি বলছে। বলছে অরুণের আঁকা একটা বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে। এই যে একটা বৃত্ত আঁকলাম যার ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 7। বেশ, এইবার বলছে যে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তেই আমি একটা কি আঁকবো? বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপটার দৈর্ঘ্য বলছে 5.5 সেন্টিমিটার। তাহলে এইটা কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেই কোণটার মান আমাকে বের করতে হবে, বুঝেছো? 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ যে কোণটা তৈরি করবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা জানো কিনা একটু দেখে নাও তো। ব্যাসার্ধের সমান জ্যা কেন্দ্রে, ব্যাসার্ধের সমান জ্যা, তুমি দরকার লিখে রাখো কথাটা, হ্যাঁ। ব্যাসার্ধের সমান জ্যা, ব্যাসার্ধের সমান জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে? ব্যাসার্ধের সমান জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তোমাদের একবারে 60 ডিগ্রি মানে কি তোমরা লিখবে, 60 ডিগ্রিকে যদি তোমার রেডিয়ানে কনভার্ট করতে হয়, 60 ইন্টু পাই বাই কত লিখবো? 180। আচ্ছা, কেন তৈরি করে সেটাও আমি একটু বলে দিই, বুঝলে? তাহলে ব্যাসার্ধের সমান জ্যা, তার মানে কি, ব্যাসার্ধ যদি মনে করো এটা আর হয়, এইগুলোও তো আর হয়ে যাবে না, এগুলোও তো ব্যাসার্ধ, কেননা এগুলো তো পরিধিতে চলে গেছে। তাহলে এগুলোও ব্যাসার্ধ, আবার এও হলো ব্যাসার্ধের সমান জ্যা। তাহলে সমবাহু ত্রিভুজ তৈরি করছে, আর সমবাহু ত্রিভুজের সব কোণ 60 ডিগ্রি হয়। তাহলে আমি লিখবো যে এটা কাটলে কত হবে? 60 দিয়ে 3 6 18, π/3। বুঝে বুঝে করো জিনিসটা, একদম মুখস্থ কোনো কিছুই করো না। তাহলে π/3 হলো ব্যাসার্ধের সমান জ্যা, বললাম কেন্দ্রে π/3 তৈরি করে। আচ্ছা, ব্যাসার্ধ মানে এখানে কত বলেছে? 7। তাহলে 7-এর জন্য কত কোণ তৈরি হয়েছে? π/3। আর আমাকে বের করতে হবে 5.5-এর জন্য কত তৈরি হবে। তাহলে আমি বলবো π/3 ইন্টু 5.5 বাই কত লিখবো? 7। 5.5/7। তাহলে এখানে যদি তুমি করো হিসাব, কি আসবে বলো তো? π/3, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ। Determine the circular value of an angle sustained by arc. তাহলে তো এটা হিসাব করলে তো উত্তর তো তোমার আসছে না। বলছে যে যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয় তবে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা, বৃত্তচাপ 7-এর জন্য তো তোমার 60 ডিগ্রি হবে, মানে π/3 হবে। তাহলে
5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপের জন্য কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত হবে, এটা আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা, কি করা যেতে পারে এটা? তোমার 5.5 সেন্টিমিটার। দেখো এখানে পড়তে কিন্তু আমার ভুল হয়ে গেছে, এখানে বৃত্তচাপ বলেছে তাই না? বৃত্তচাপের জায়গায় আমি কি পড়ছি বলো তো? জ্যা পড়ছি। এই যে এই জায়গাটা বলেছে 5.5 সেন্টিমিটার কি বৃত্তচাপ, জ্যা বলেনি। জ্যা বললে এই ধরনের উত্তর হতো। তাহলে আমাকে এখন কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান বের করতে হবে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপের জন্য। আচ্ছা, বৃত্তচাপ মানে বোঝো? বৃত্তচাপ মানে এরকম বাঁকা অংশ, বাঁকা অংশ, তাই তো? তাহলে এই বাঁকা অংশ যে জিনিসটা, এটা পুরোপুরি পরিধি, পুরো একটা বৃত্তের ক্ষেত্রে পুরো পরিধিকে কি বলা হয়? 2πr বলে না? পুরো পরিধিকে কি বলে? 2πr। তাহলে যখন ব্যাসার্ধ তোমার 7, তাহলে 2π ইন্টু আর করলে কত হবে? পায়ের মান বসিয়ে দিই, 22/7 ইন্টু আর যদি 7 করি, 7 কেটে গেলে 22 দুগুণে হবে 44। তাহলে তুমি বলবে দাদা এই 44 হলো পুরো পরিধি, আর পুরো গোল্লা মানে কত? 360 ডিগ্রি না? তাহলে আমি বলবো 44 পরিধির জন্য, 44 চাপের জন্য 360 ডিগ্রি তৈরি হচ্ছে। তাহলে আমাকে বের করতে হবে 5.5 এর জন্য কত ডিগ্রি উৎপন্ন হচ্ছে। তাহলে 360/44 ইন্টু 5.5 ইন্টু 5.5, তাহলে পয়েন্ট উঠে গেল, একটা শূন্য উপরে কেটে গেল। 4×11 = 44, 11 দিয়ে কাটলে 5×11 = 4 দিয়ে কাটলে 4×9 = 36। তাহলে কত ডিগ্রি? 5×9 = 45 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, 45 ডিগ্রির রেডিয়ান মান কত যদি বের করতে হয়, যারা জানো না তারা একটুখানি শুনে নাও। 45 গুণ পাই বাই কত লিখবো? 180 লিখবো। 45 দিয়ে কাটলে 4×45 = 180, তার মানে π/4 হতো। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। তাহলে আমার যে সমস্যাটা হয়েছিল, আমি বৃত্তচাপের জায়গায় জ্যা ধরে নিয়েছিলাম, বুঝলে? এর জন্য একটু সমস্যা হয়েছিল। তা বৃত্তচাপের জন্য তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, পুরো বৃত্তচাপ মানে 2πr, আর 7 যখনই ব্যাসার্ধ হবে তখন পুরো বৃত্তচাপ মানে পরিধি কত হবে? 44। আর পুরো বৃত্ত মানে কত? 360 ডিগ্রি। তাহলে 44-এর জন্য 360, 5.5-এর জন্য কত বের করলে আমি পেয়ে গেলাম π/4। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। বুলু এবং তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 আর 30 দিনে করতে পারে। তারা একসাথে 7 দিনে কাজ করার পরে দুজনেই চলে গেল। তখন তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটা শেষ করলো। তাই কাজটি তাতাই একা শেষ করতে কত সময় নেবে? তাহলে বুলু আর কি বলছে? তথাগত, তাই তো? তাহলে বি আর টি মনে করো তথাগত, এরা দুজনে, বুলু বলছে 20 দিনে আর তথাগত বলছে 30 দিনে একটা কাজ করতে পারে। তাহলে মোট কাজ হলো এদের লসাগু 60, 20 দিয়ে 3 কুড়ি 60, 30 দিয়ে 30 দুগুণি 60। বলছে তারা একসাথে 7 দিন করে, তাহলে একসাথে করে কত? 3 আর 2 5, তাহলে 5 গুণ 7 কাজ করেছে, 5 7 35 হয়ে গেল। বলছে যে তারা দুজনেই চলে গেল, এই যে কাজ করে দুজনেই চলে গেছে। তারপরে কে এসেছে? তাতাই। তাতাই এসে 10 দিনে বাকিটা করেছে। তাহলে আমি বলবো বাকি কাজ কত? বাকি কাজ বলবে 60 থেকে 35 বাদ দিয়ে দাও, মানে হলো 25। এই বাকি কাজটা বলছে তাতাই বাকি কাজটা মানে তাতাই, তাই তো? তাতাই বাকি কাজ মানে 25 কাজ করছে কত দিনে? 10 দিনে। 10 দিনে। তাহলে কি বলছে? ওই কাজটি তাতাই একা শেষ করতে। তাহলে পুরো কাজটি মানে কত? 60 না? পুরো কাজটি মানে কত? 60। তাহলে বলবো 25 কাজ করতে 10 দিন লাগছে, তাহলে 60 কাজ করতে কতদিন লাগবে? তাহলে 10 × 60/25 দিয়ে ভাগ। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 12 60, তাই তো? আর 5 5 25, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তাহলে 12 দুগুণি কত? 24 দিন লাগবে।
তাহলে তাতায়ের কতদিন লাগবে? 24 দিন পুরো গাছটা করতে। পরের অঙ্কে চলে আসি। দেখো অঙ্ক কিন্তু আমি বারবার বলছি, অঙ্ক কিন্তু তোমাদের আমি এই স্পটেই পুরোপুরি সলভ করছি কিন্তু, হ্যাঁ আমি পুরোপুরি এই অঙ্কগুলো তোমাদের আগে থেকে একবারও দেখা হয়নি, জাস্ট তোমাদের এখানেই ডাইরেক্ট সলভ করানো হচ্ছে, তাই একটু দু একটা সমস্যা হতে পারে দেখা ভুল ভ্রান্তিতে। পরের অঙ্কটা কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত? তাহলে খুবই সহজ, দুটো সংখ্যা যদি 3 আর 4 হয় তাহলে একটা ধরে নিলাম 3x, আর একটা কত 4x, আর একটা কত 4x ধরে নেব। আর দুটো সংখ্যার গুণফল সূত্র আছে, দুটো সংখ্যার গুণফল হলো লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু, গসাগু তো 4 বলেই দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ লসাগু হবে কত তাই তো বের করতে হবে। ও আচ্ছা আচ্ছা, দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3 4, তাদের গসাগু হলো 4, তাহলে লসাগু কত হবে? আচ্ছা তাহলে ভালো করে বোঝো, তাহলে মানে কোনো সংখ্যা যদি গসাগু দিয়ে দেয় না ডাইরেক্ট, তাহলে গসাগু যখনই দিয়ে দেবে তখন আমি ছেলে মেয়েদের এই কথাটা বলি, তাহলে একটা ধরে নেবো 4x আর একটা ধরে নেবো 4y, গসাগু যা দিয়ে দেবে তার সাথে একটা x আর একটা y গুণ করে দেবো, তাহলে সংখ্যা দুটো পেয়ে যাব, যেখানে x আর y কি পরস্পর মৌলিক, x y কি পরস্পর মৌলিক। আচ্ছা এবার যে সংখ্যা দুটো পেয়ে গেলাম এদের যদি অনুপাত করি আমি 4x:4y, তাহলে তুমি বলবে অনুপাত করলে 4 4 কেটে যাবে, x:y হয়ে যাবে না? আর এটাই তো বলে দিয়েছে 3 কত 4, তাহলে x এর মান পেয়ে গেলাম 3 আর y এর মান কত পেয়ে গেলাম 4, তাহলে সংখ্যা দুটো আমি বলবো 4x মানে 3 4 12, আর একটা হলো 4y তার মানে 4 4 16, তাই তো? তাহলে এদের লসাগু কত? 12 আর 16 লসাগু কত হবে? 24, তাই তো নাকি? না 12 আর 16 লসাগু হবে 4 12 48, 48 হবে, অপশান বি হলো সঠিক উত্তর। এবার দেখো এই একটা সিরিজ দিয়েছে, এই সিরিজে জিজ্ঞাসা চিহ্নর স্থানে কি হবে সেটা আমাকে বের করতে হবে। 7 আর কত হলে 12 হয়? 7 আর 5 12, 12 আর কত হলে 19 হয়? 12 আর হলো 7 19 হয়। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছ 5-এর পরে 7 বেড়েছে, তারপরে নিশ্চয়ই 9 বাড়বে, আর 9 বাড়লে কত হবে বলো তো? 19 আর 9 হবে 28, আর তারপরে 9-এর পরে কত বাড়বে? 9-এর পরে 11 বাড়বে, আর 28 আর 11 কত হয়? 39, তাহলে ঠিকই হলো 28 হয়ে গেল উত্তর, সি হয়ে গেল উত্তর। চলে আসি তার পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? √5 এই পলিনোমিয়ালের ডিগ্রি কত, বা √5 বহুপদী সংখ্যামালার মাত্রা কত? আচ্ছা √5 ডিগ্রি, √5 তাহলে তার ডিগ্রি বলতে আমি বলবো √5 মানে কি 5-এর মাথায় হাফ না, তাহলে এর ডিগ্রি বা মাত্রা হলো হাফ হবে। চলে আসি পরের কোশ্চেন। বলছে যে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, তাহলে বিক্রি করেছো 110টা আম, তাহলে এর সেল প্রাইস, তাহলে 110টা আম বেচেছো আর পেয়েছো কত? 120টি আমের ক্রয় মূল্য, সিপি লিখে দাও। তাহলে তুমি লিখবে এসপি বাই সিপি, সিপি নিচে চলে আসবে, ওই পাশে হবে 120 বাই 110 হয়ে যাবে, কাটাকুটি করলে আমি দেখতে পাচ্ছি 12/11, তার মানে তুমি বলবে 1 লাভ। কত লাভ? 1 লাভ, তাই তো? দেখো সেল প্রাইস কত বেরোলো, তার মানে 12 আর কস্ট প্রাইস কত 11, তাহলে 1 লাভ না, তাহলে বলবে 1 লাভ হয়েছে, ক্রয় মূল্য কত 11-এর উপরে 100-এ কত, এটাই তো আমার উত্তর। তাহলে 100/11 মানে 9.1/11%, তাহলে কোথায় আছে অপশান? অপশান সি হলো সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 ও 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? খুবই সহজ জিনিস। দেখো এই একটা বৃত্ত আর এই একখানা বৃত্ত, যে দুটো বৃত্তের ব্যাসার্ধ এরা বহিঃস্পর্শ করেছে, এবং একটার ব্যাসার্ধ বলে দিয়েছে 5 আর একটার ব্যাসার্ধ বলে দিয়েছে 3, তাহলে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত? 5 আর 3 8 বলে দেবো। বৃত্ত দুটির কেন্দ্র, আচ্ছা বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ হলো 5 সেমি 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, আচ্ছা বহিঃস্পর্শই করিয়েছি,
বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব 5 আর 3 8। আচ্ছা, অপশানে ছিল, আমি খেয়াল করিনি। 8 সেন্টিমিটার। চলে আসি পরের কোশ্চেন। আচ্ছা, ওই অঙ্কে যদি অন্তঃস্পর্শ দিত তাহলে কি হতো? এই অঙ্কটায় এই বহিঃস্পর্শের জায়গায় যদি অন্তঃস্পর্শ যদি দিত তাহলে বলো তো কি হবে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব? কমেন্ট করে একটু লিখো তো তোমরা, ঠিক আছে? তাহলে দেখবো কে পারে এই কোশ্চেনটার উত্তর দিতে। বহিঃস্পর্শের জায়গায় যদি অন্তঃস্পর্শ দিত তাহলে উত্তরটা কত হতো? দেখি কমেন্ট করে তোমরা লিখবে। আচ্ছা, পরের অঙ্ক দেখছি। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিবেগে চলমান, একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে একদমই সহজ, এটাও তোমরা সবাই করেছো নিশ্চয়ই। কোনো একটা ট্রেন একটা গাছকে অতিক্রম করেছে, তার মানে হলো ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, না? ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে আমি বলবো যে কত সময় লেগে যায়, তাই তো? ট্রেনের দৈর্ঘ্য এখানে 100 আর বেগ কত বলেছে? 60, কিন্তু এটা তো কিমি/ঘন্টায়, আর ওটা কি আছে? মিটারে আছে। কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ হয়, তাহলে এত সেকেন্ড সময় লাগবে। তাহলে সময় = আমরা জানি কি দূরত্ব বাই কি বেগ করে দিয়েছি। দূরত্ব কত? 100 মিটার, বেগ বলেছে 60 কিমি/ঘন্টা, সেটাকে মিটার/সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ হয়েছে। তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণি 10, আর 6 দিয়ে কাটলাম, 3 6 18। এই তিনটা নিচে আছে, নিচের নিচে, তাহলে এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণি 6 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড সময় লাগছে? 6 সেকেন্ড। অপশান সি হলো সঠিক উত্তর। পরের অঙ্ক কি বলছে? 2 cos 3 θ = 1 হলে, আচ্ছা 2 cos কি বলছে 3 θ = 1 হলে থিটার মান কত? তাহলে তুমি বলবে cos 3 θ = হাফ। আচ্ছা, cos কত ডিগ্রির মান তোমরা জানো? হাফ হয়। cos তোমরা দেখে নেবে, একটা মানে পুরো চার্ট আছে তোমাদের ত্রিকোণমিতিতে। cos দেখবে যে 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, আর সাইনের ক্ষেত্রে 30 ডিগ্রি মান দেখবে হাফ হয়। তাহলে এই cos cos মনে করো কেটে গেল, তাহলে 3 থিটার মান কত হবে? 60 হবে। থিটা = আমি করবো 3 20 কত? 3 20 60। তাহলে থিটার মান 20 ডিগ্রি। তাহলে থিটার মানই চেয়েছে, তাহলে অপশান সি হলো সঠিক উত্তর। চলে আসি তারপরের কোশ্চেনে। বলছে A/2, B/5, C/8 হয়, তাহলে এ এর আচ্ছা, তার মানে ইস্টু মানেই তো নিচে নিচে লেখা যায়। তার মানে A/2 = B/5 = C/8 এটা বলে দিয়েছে। এটা আমি 1 ধরে নিলাম। তাহলে তুমি কি বলবে? এর মানই 2, বির মানই কত? 5, আর সির মান কত? সির মান 8 বলে দেবে। তাহলে এইবার কি বলছে দেখো, এ এর 50% = বি এর 20% = সি এর কত পার্সেন্ট আমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এ এর 50% = বি এর 20%। আচ্ছা, এখানে তাহলে এক যেটা বসিয়ে দিয়েছি আমি, তাহলে একটা না বসালেই বেস্ট হতো, বুঝলে? এখানে আমি যদি একটা কিছু ধরে নিই, কে ধরে নিই, তাহলে 2K ধরে নাও। তাহলে বির মান হলো 5K আর সির মান কি 8K। এইবার এই প্রথম যে শর্তটা রয়েছে না, এখান থেকে আমি কে এর মানটা বের করে নেবো। এ এর 50% মানে কত? A/2। আচ্ছা, বি এর 20% মানে কত? 20% মানে সবাই জানো 5 20 100। তাহলে বি বাই কত? ও বাবা, এটা একদমই সহজ জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ধরে নিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটুখানি যদি একটু লক্ষ্য করো, দেখো এই যে 50% মানে কি অ্যাকচুয়ালি 1/2 না? 20% মানে কি 1/5 না? আর তাহলে দেখো তো এখানে 1/2 ছিল না? এই যে 1/2 বলবে না এই জিনিসটাকেই? এই যে 2টা নিচে রয়েছে মানে কি? এটাই তো 1/2। 5 নিচে রয়েছে মানে 1/5 তো। 8 নিচে রয়েছে মানে 1/8। তাহলে সি এর এইটা আমি বলবো 1/8। সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমি বলবো 100 দিয়ে গুণ করে দাও। তাহলে আর 100/8 মানে 12.5%। কত পার্সেন্ট? 12.5%। অপশান বি হলো সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো 100 দাগের অঙ্ক মানেই বুঝতেই পারছো লাস্ট অঙ্ক এটা। বলছে একটি সংখ্যা, একটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটির সমষ্টি 14, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটা, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে না,
তুমি ডাইরেক্ট অপশান টেস্ট করবে, বুঝেছো? তাহলে কি বলছে, দুটি সংখ্যার মানে অঙ্ক দুটির যোগফল কত, 14। আচ্ছা সবাই দেখছো যে এখানে অপশানে যা আছে সবাই কিন্তু 14, তাহলে যেই আমি এর থেকে 29 বাদ দিয়ে দেবো, 29 বাদ দিলে এখানটা কত হয় একটু দেখে নিই, 9 আর 6 15, 3 আর 6, এই দেখো এখানেই অঙ্ক সমান হয়ে গেছে, 6 6 সমান হয়ে গেছে, তাহলে উত্তর 95 মেরে দিলেই হয়ে গেল। বাকি যদি এইটাই দেখো 29 যদি বাদ দিতে, তাহলে এটা হতো 7 আর এটা 3, 3 5 আর 3 8, এখানে কি অঙ্ক সমান হচ্ছে, 57 হচ্ছে, এটা আর অঙ্ক সমান হচ্ছে না, তাহলে প্রথমটাতেই অঙ্ক সমান হয়ে যাচ্ছে, তাহলে প্রথমটাই উত্তর মেরে দেবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি, আর অফলাইন ব্যাচে যেহেতু সিট নেই, তাহলে আর অফলাইনের ব্যাচের কথা বলবো না। অনলাইনে যারা এখনও আমাদের কাছে পড়তে চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, এই নাম্বারটা একটু চেঞ্জ করে নেবে, এটা 98 32 56 13 31 হবে, হ্যাঁ। আর 9734419357, এই লাস্ট এই যে নাম্বারটা, এটা কিন্তু ফোন করলেই তোমরা আমাকে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি এর পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবে, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, আর সকলেই কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।